আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হচ্ছি। তো এই মুহূর্তে মইনুল আহমেদ ওনার নাকি ক্যান্সার হয়েছে, এটা হয়েছে, বহুত শুনছিলাম। তো সেই 111-এর মানে প্রেতাত্মা উনি গতকালকে আবির্ভূত হয়েছিলেন এবং তার দীর্ঘ মানে বাকবাকুম দেখেছি আর কি। সাক্ষাৎকার তো না, উনি একটা ভিডিও মানে বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পেলাম আর কি। তো উনি গুছায় অনেক সুন্দর করে এডিট করে হ্যাঁ, যেসব কথাবার্তা বলেন নাই ওগুলিও আবার র্যাবের বিষয়টা প্রথমে বলেন নাই, ওটা এক্সট্রাভাবে আবার শ্যুট করে এটাকে ঢুকানো হয়েছে। তো এডিটর ছিলেন, তার ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি একজন এক্সপার্ট এডিটর ছিলেন এগুলি জোড়াতালি দেওয়ার জন্য। এবং উনি যেটা বলতে চেয়েছেন মানে ইন শর্ট, যে দেখেন তাজের বিষয়টাও এখানে নিয়ে আসবো, সোহেল তাজের বিষয়টা একটু সাথে থাকেন, ইন্টারেস্টিং হতে চলেছে। তো মইনুল আহমেদকে কিন্তু আসলে গত 15 বছরে মানুষ কত অভিশাপ দিচ্ছে তার ঠিক নেই। এখন তার ক্যান্সার হয়েছে কি না হয়েছে জানি না, বাট উনি যেভাবে কালকে লুঙ্গি পরার মতো করে সে ভিডিওর সামনে কথা বলতেছিলেন, তো এইটা কোনোভাবেই ওনাকে একজন প্রাক্তন সেনা প্রধানও মনে হয়নি। মনে হচ্ছে যে উনি আমার মানে প্রতিবেশীর মানে বিল্ডিংয়ের যে দারোয়ান থাকে না, একেবারে সিম্পল। তো আমি নিজেও বলতেছিলাম যে একটা সেনাপ্রধান যে একটা মানে সার্ভেন্টের মতো, চাকরের মতো যে উনি এলোমেলো কথা বলবেন, ভারসাম্যহীন লেগেছে তার কথাগুলি। এবং যথেষ্ট দায়িত্ব অবহেলার মানে প্রমাণ আছে তার কথাবার্তার মধ্যে। এবং তার মানে যোগ্যতা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন তোলার মানে ব্যাপার ঘটে গেছে তার এরকম একটা মানে ভিডিও কি বলে আলাপ দেখার পরে। তো কেন উনি মানে প্রফেশনাল হতে পারলেন না? মানে ওনাকে শেখ হাসিনা ডাকলেন, তারপরে মানে ওনার ইনস্ট্যান্ট যে ডিসিশনগুলা, উনি কেন এটা মানে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করতে হইল? 2টার সময় উনি জানতেছেন যে মানে খুন হয়ে গেছে 57 জন অফিসার, মানে অফিসাররা আক্রান্ত হয়েছেন। এবং উনি কি বলে এই যে আন্দোলনটা যেটা হচ্ছে সেটা রিস্টোর 1, রিস্টোর 2 এইসব বলে শুধু ইয়েটাই সেনাবাহিনীর যে সোলজার যারা ছিল তাদেরকেই হতাশ করেন নাই, পুরো জাতিকে হতাশ করছেন আর কি। তো ওনার মুখ থেকে কখনো এরকম বলতে শুনি নাই যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে এই অসংখ্য যেই শত যেই সেনা কর্মকর্তা বা যারা ছিলেন, যারা নাকি পরবর্তীতে শেখ হাসিনার সাথে এরকম একটা বৈঠকে প্রতিবাদ করেছিলেন, তারা চাকরি হারিয়েছেন, তারপরে পানিশমেন্ট পেয়েছেন। আমরা দেখেছি যে ডিজিডিএফআই তাকে তুলে নিয়ে গিয়ে ইন্টারোগেট করেছে, এরকমও অফিসার আছেন। তো কি বলে মানে বর্বরতা, এগুলো সিম্পলি বর্বরতা। এবং এগুলির দায়ভার কি নেবে? উনি সুন্দর করে শেখ হাসিনার উপরে দোষ দিয়ে দিলেন, এরকম মনে হলো আর কি, যে শেখ হাসিনা পলিটিক্যালি এটাকে রাজনৈতিক দিক দিয়ে উনি এটাকে মানে মোকাবেলা করতে চেয়েছিলেন। অস্ত্রপাত মানে অস্ত্র দিয়ে মানে গোলাগুলি করে প্রাণ ঝরানো, ওনার কথাতে আমরা অলরেডি শুনেছি যে 1-2জন সোলজার ইনজুর্ড হয়েছিলেন আর কি। তো মানে আর্মি কিসের জন্য আর কি? আর্মি তো আসলে রিস্ক নেবে এবং এরকম যদি একটা বিদ্রোহ হয়, বিদ্রোহ দমন করবে। এবং আমরা এর আগেও আনসারের মধ্যে বিদ্রোহ হয়েছিল, গোলাগুলি হয়েছে, তাদেরকে দমন করতে দেখেছি আমরা। তো বাংলাদেশের সেনাবাহিনীটাই তো করেছে। এবং এই সেনাবাহিনী 71-এ যুদ্ধ করা সেনাবাহিনী, এটা তো পাকিস্তানের কোনো গোলামের মানে বাহিনী না, আবার ভারতেরও গোলামের বাহিনী না। তো এই বাহিনীটাকে ধ্বংস করে দেওয়ার পিছনে যে মুখ্য ভূমিকা পালন করেছে, তো সেটার দায়ভারও তো এই মইনুল আহমেদকে নিতে হবে। এই 57 জন অফিসার কেন ওই দিন ওখানে অরক্ষিত অবস্থায় ওনারা ছিল? এবং কেন এই মানে তাদের কাছে ইন্টেলিজেন্সের খবর ছিল? অনেকে এইসব গুঞ্জন শুনতেছিলেন যে এরকম একটা অরাজকতা, একটা বিদ্রোহ হওয়ার সুযোগ আছে। এই যারা নাকি পরবর্তীতে মানে বেঁচে ফিরেছে বা যারা নাকি আক্রান্ত পরিবার আছে, তারাই বলেছে যে তাদের এইসব জিনিস মানে আগে থেকেই কিছু খবর তারা জানতো আর কি। তো কেন ওই দিন শেখ হাসিনা যাওয়ার কথা ছিল, গেলেন না? তারপরে কেন উনি যমুনাতে গিয়ে উঠলেন? মানে কালীমাখা তখনও রং শোকায় নেই, এরকম একটা যমুনা যে গেস্ট হাউস যেটা এখন ডক্টর ইউনূস থাকেন, সেখানে উঠলেন আর কি। তো এই নানা রকমের প্রশ্ন। এবং মইনুল আহমেদ কিন্তু এই বাহিনীটাকে ধ্বংস করে দিয়েছেন আর কি।
উনি মানে 1/11-এর সময় ক্ষমতা দখলের টাইমে, তারপরে প্রণব মুখার্জির কাছে ওনার ধর্ণা দেওয়া, এই নানা রকমের মানে প্রশ্নবিদ্ধ এই ব্যক্তি। এবং 15 বছর পরে কেন এলেন, এটাও একটা দেখার বিষয়। আমরা যদি দেখি যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিন সাহেব, উনি একদিন 2 দিন আগে উনি বলেছেন, উনি কান্নাকাটি করেছেন যে উনি তদন্ত কমিটির মধ্যে ছিলেন, ডিজিডিএফ এর কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পান নাই। এবং এই ব্যক্তিটা, এই মইনুল আহমেদ, ওনার কাছ থেকে আসলে ইনস্ট্রাকশনটাও ওরকম প্রম্পট পায় নাই। এবং গেটের মধ্যে কাছে গিয়ে বাহিনীরা বসেছিল, ইনি বলতেছেন যে না, হেলিকপ্টার গিয়ে মানে গুলিতে আক্রান্ত হয় হেলিকপ্টার। তো তোমরা এত ভীতু হইলে তো এই ড্রেস পরে, এই যে ইনি যখন কথা বলতেছিল ওনার মাথার পিছনে এরকম তার সেই পুরোনো আমলের মেডেলালা কী বলে পোশাক পরিহিত আর কি, তার ছবিও টাঙায় রাখছেন আর কি। তো তখন এই আমি বারবার আসলে দেখতেছিলাম যে ওই ছবির সাথে এই লোকের কিন্তু কোনো মিল খায় না। মানে এই যে একটা অত্যন্ত প্রতাপ নিয়ে একটা যে শাসন করে গেল আর কি, 2 বছর ফখরুদ্দিনকে নিয়ে দেশ চালাইলো, তারপরে হচ্ছে যে একটা যেনতেন একটা বা তাদের একটা নীল নকশার একটা ইলেকশন করে এই আওয়ামী লীগকে আবার ক্ষমতার মধ্যে ফিরে নিয়ে আসলো। তো তারা তো আসলে করেছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। তো এই দায়িত্বগুলা বা তার নামে যেসব অভিযোগ আছে এগুলা থেকে তো উনি মুক্ত নন। তো এখন তাকে আমরা নায়ক বানানোর চেষ্টা না করি, অনেকে নায়ক না ভিলেন এসব বলতেছেন আর কি, বাট ডেফিনেটলি উনি একজন মানে ব্যক্তিত্ব, যার কারণে মানে আয়নাঘরের পরবর্তীতে জন্ম হয়েছে বা ভারতের সুযোগ হয়েছে বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসাবে ট্রিট করার। মানে নানা রকমের পুতুল সরকার এখানে বসে রেখে মানে বিরোধী দল মত সমস্ত কিছু একদম দমন করেছেন আর কি। তো এইগুলির সূত্রপাত কিন্তু এই সেই 1/11। তো এই 1/11-এর এই ব্যক্তিটা, তার উনি যতই সুন্দর করে বুলি আওড়ান না কেন, আমরা তার এই কথা কনভিন্স না। এবং দেখেন উনি তার কাছে কিন্তু মানে শরণাপন্ন হয়েছিলেন। এবং 1/11-এর পরে কিন্তু আসলে একটা দুটো ভাগ আমরা দেখছি, যে যারা নাকি জাতীয়তাবাদী শক্তির একটা ছিল তাদেরকে কিন্তু উনি মিউট করে রাখছেন, অফ করে রাখছেন। তারাও বিভিন্ন সময় অনলাইনে এসে বিভিন্ন চ্যানেলে বলেছেন তাদের কষ্টের কথা, যে দুটা গ্রুপ আছে যারা নাকি একেবারে বিডিআর কিলিংয়ের সময় বা পরবর্তীতে যারা মানে রাজ করে আর কি, বা এই রাজনৈতিক আওয়ামী লীগের সাথে আষ্টে পিষ্টে মিশে যায়। তো এই গ্রুপ এবং মানে এরাই খুব বলিষ্ঠ ছিল এবং তাদেরকে প্রায়োরিটি দেওয়া হতো, তাদের সাথে ভারতের কানেকশন ছিল। এবং মইনুল আহমেদ এটা উনি এনজয় করতেন এগুলি, মানে লাইক যে উনিও কলকাঠি নাড়ার পিছনে এগুলি ছিলেন। তো খুব মানে বাংলাদেশের যে এখন যেরকম বাংলাদেশকে নিয়ে রাজনাথ ওই প্রতিরক্ষা মন্ত্রী যেরকম ভারতের সেনাবাহিনীকে নড়ে চড়ে বসতে বলছেন, হ্যাঁ, বা বাংলাদেশকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আক্রমণ করার কথা বলছেন, তো এগুলার আসলে সূত্রপাত কিন্তু এই যে 1/11। তো 1/11-এর যদি ওনারা একটু বলিষ্ঠ হইতে পারতেন বা বিডিআর কিলিংয়ের সময় যদি ওনারা একটু অনেস্ট থাকতে পারতেন, তাহলে এই 57 জন অফিসার মরতো না। এবং এই 57 জন অফিসারদের মধ্যে যারা নাকি সিনিয়র ছিলেন তারা একেবারে সেই পুরোনো আমলের, যারা নাকি বাংলাদেশকে সবসময় ক্ষমতার বেলাতে সবসময় এটা ব্যালেন্স করে রাখতেন আর কি। কেউ ইচ্ছা করলেই বাংলাদেশে শেখ হাসিনার মতো ক্ষমতা দখল করে বছর পর বছর চলতে পারতো না। তো ওই ব্যালেন্সের জায়গাটা নষ্ট করে দিয়েছেন। এবং দেখেন প্রচুর এনএসআই এর মধ্যে নাকি হাজার হাজার ছাত্রলীগ আছে, এবং এই বিডিআরকে মানে আর্মিদের যেন রিক্রুট না হয়, এটার পরিবর্তে মানে বিসিএস এর ক্যাডারের যে যারা আছেন তাদেরকে রিক্রুট করা হয়। এই নানা রকম এগুলো আসলে তো বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া আর কি। তো আমার মতো ওনাকে ফিরে নিয়ে আসা উচিত। এবং জাহাঙ্গীর সাহেবের সাথে উনি টেলিফোনে কথা বলছেন, তো কি কথা বলেছেন, এইসব অপরাধী যারা চিহ্নিত আছে তাদেরকে আসলে অতটা গুরুত্ব না দেওয়াটাই ঠিক হবে। এবং জাহাঙ্গীর সাহেব হচ্ছেন এখন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তো ওনার কাছ থেকে একেবারে খুব ন্যায্য আকারে একটা এটার তদন্তটা আশা করবে এবং দ্রুত উনি এই তদন্তের যে রিপোর্টটা এটা জনগণের সামনে প্রকাশ করবেন। এবং সাথে সাথে আমরা এটার জন্য শেখ হাসিনাকে আমরা ফেরত এনে একটা বিচারের একটা ব্যবস্থা যেন আমরা করতে পারি, সেটার দিকে হাঁটা উচিত। আচ্ছা, সোহেল তাজের বিষয়টা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ওনাকে নিয়ে মেজর জেনারেল মতিন সাহেব আর কি,
উনি এই তদন্ত কমিটির সেকেন্ড পার্সন ছিলেন। তো উনি বলতেছিলেন যে না, এরশাদ সাহেবের কাছ থেকে উনি শুনেছেন যে এই সোহেল তাজ মানে যারা খুনি ছিল তাদেরকে বিদেশে পাঠানোর ব্যাপারে সাহায্য করেছিলেন আর কি। তো উনি ওই সহ স্বরাষ্ট্রমন্ত্রী এরকম, উপস্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী এরকম ছিলেন সোহেল তাজ। এখন ওনার মনের মধ্যে এতই, যখন উনি এটা বলার পরে উনি এবার গতকালকে লাইভ টাইভে এসছে, উনি কথা বলছে যে না, আমার নামে কেন এগুলি বদনাম ছড়ানো হচ্ছে, আমি তো কি করছি না করছি। তো ভাই, তুমি বাংলাদেশের হোম মিনিস্টারের একটা পার্ট ছিলা, তো তোমার সময় যখন এত বড় বড় কনস্পাইরেসি হয়, শেখ হাসিনা তোমাকে চুপ করে থাকতে বলছে, তুমি চুপ করেছিলা। তো ভাই মানে ইউ ডিড এ হিউজ ক্রাইম। তো তোমার নীরবতা এবং তোমার যে ওই সময়ে প্রস্থান, এগুলি থেকে জাতির মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এবং এটা আমার ধারণা যে এটা যদি একটা অভিযোগ আকারে আসে, যে এটা বলা হচ্ছে যে ভার্বাল, মানে মুখে মুখে এই কথাগুলি আসে, এরশাদ সাহেবও উনি শুনেছেন বা বলেছেন, ইনিও শুনেছেন বা বলেছেন, তো এগুলিকে এতটা গুরুত্ব দিতে মানা করছেন বা এরকম আর কি। তো এটা আসলে তদন্ত হওয়া উচিত, এবং তদন্ত হওয়ার আগে সোহেল তাজের বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এবং আমরা মনে করি যে এরকম অনেক জড়িত যারা আছে, বিশেষ করে পলিটিক্যাল যে নামগুলি আছে, মির্জা আজম, তারপরে মানে সোহেল তাজের কথা তো বললাম, ওখানে নানক আছেন, তারপরে আপোষ আছেন, তো এদের সহ আরও যারা আছেন আর কি, ছাত্রলীগের এরাও নাকি কিলিংয়ের মধ্যে জড়িত ছিল। তো এই সমস্ত জিনিস খুব ইমিডিয়েটলি করতে হবে। এবং দেখেন, আমার যে রাজনাথের যে বাংলাদেশকে আক্রমণের জন্য প্রস্তুত থাকা বা এগুলোই একটা হুমকি টুমকি দেওয়া, এগুলোর সাথেও তাদের ওই ভয়টা কাজ করতেছে। হ্যাঁ, যে আমি আমার আগের ভিডিওতে বলেছি যে এখানে ব্ল্যাক ক্যাটের মতো দুর্ধর্ষ ভারতের কিলাররাও, মানে তাদের যে খুব ট্রেন যে ফোর্স আর কি, তো তারাও নাকি এখানে জড়িত ছিল। তো এটা যদি সত্যি হয়ে থাকে, মানে বিডিআর কিলিংয়ের সাথে, তো এগুলো তদন্তে প্রমাণ হবে। আর যদি না হয়ে থাকে তাহলে তো ভারতের কাছে আমরা অভিযোগ দায়ের করতে পারবো না। কিন্তু আমার কারণে কেন জানি মনে হয় কি জানেন, যে এই যে 15 বছর যেই বাংলাদেশের বুকের পরে বসে খুনি হাসিনা যে বাংলাদেশকে অত্যাচার করলো, স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করলো, মানুষকে এই 36 দিনে খুন, তারপরে জখম, আহত, নিহত, তারপরে জেল, অত্যাচার, এগুলি করলো 15 বছর ধরে করেছে আর কি। তো ওগুলো বাদ দিলাম। তো এগুলির জন্য আসলে শেখ হাসিনা যদি মানে অপরাধী হয়, তো তাকে সাপোর্ট করার জন্য ভারতের মোদিও কিন্তু অপরাধী। এবং আমার মতে আপনারা এই শুধু শেখ হাসিনার নামে আন্তর্জাতিক আদালতে মামলা করবেন, সেটা যেন না হয়। শুধুমাত্র বিডিআর কিলিংয়ের এটা যদি আমরা খুব দ্রুত একটা তদন্ত করে সবার আগে প্রায়োরিটি দিয়ে, এটা যদি টপ প্রায়োরিটি দিয়ে একটা খুবই দ্রুত সময়ের মধ্যে যদি আমরা বের করে দেখাতে পারি জাতিকে যে এখানে ভারতের বা তাদের খুনি বাহিনী, মানে মতিন সাহেব বলতেছিলেন যে কোন একজন, আমার নামটা এই মুহূর্তে খেয়াল নাই, মানে বিডিআর কিলিংয়ের সাথে জড়িত ছিলেন আর কি। তো পলিটিক্যাল, বাট উনি বিডিআরে কর্মরত ছিলেন। তো উনি 11 বার নাকি ওই দিন ভারতে কথা বলছেন, 2 বার সিঙ্গাপুরে কথা বলছেন। তো কার কার সাথে কথা বলেছেন, কি কি নাম্বারে, এই সমস্ত কিছু তদন্ত করলেই আসলে বাংলাদেশের যদি ওরকম ফরেন ইন্টেলিজেন্সের সাপোর্ট লাগে, সিআইএ আমেরিকা আছে, তারপরে চায়না আছে, তো এগুলো নিয়ে এই মানে বিডিআর কিলিংয়ের যেই 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে, এটার সাথে যদি ভারত জড়িত থাকে, যারা ছিলেন আর কি, তো ওই মুহূর্তে মানে সরকারে যারা ছিলেন তাদের নামেও আসলে মামলা হওয়া উচিত। এটা যে শুধু এই মানে খুনি হাসিনার ষড়যন্ত্রটা তা না, এটা বলা হচ্ছে যে ভারতও এটার সাথে জড়িত। তো ভারত যদি জড়িত থাকে, তো ওই সময় ওই মুহূর্তে যারা নাকি সরকারে ছিলেন ভারতের, তো তাদের নামেও মামলা, আন্তর্জাতিক আদালতে মামলা হতে পারে। এবং এই গত 15 বছরে এই মোদির শাসন আমলে মোদি যা করেছে বাংলাদেশের সাথে, এই খুনি হাসিনা, শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে, তো তার ওই মানে মোদির এগেনস্টেও কিন্তু মানে আন্তর্জাতিক আদালতে মামলা হতে পারে। এত হত্যা, এত খুন, এত মানে মামলা, খুন, গুম, অত্যাচার, মানে মিথ্যা মামলা, বিরোধী দল মতকে মানে নিঃশেষ করে দেওয়া, এই সমস্ত কিছু দায়ভার কিন্তু শেখ হাসিনার একার না।
তাকে যারা এভাবে বিভিন্ন সময় পরিচালিত করেছে তাদেরকে খুঁজে বের করা, এটাও কিন্তু এখন বাংলাদেশের এই বর্তমান সরকারের একটা অপরিহার্য একটা দায়িত্ব হয়ে গেছে আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।